প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিটিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি সারাটি অনুষ্ঠান জুড়েই সঞ্চালনে থাকবো মাহবুবুল্লাহ মিলন। আর আজকের অতিথি সংবাদ বিশ্লেষণ করবেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা জানাই। এহিয়া চৌধুরী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নতুন সেক্রেটারি জেনারেল। আপনাকে আবারও স্বাগত জানিয়েছিলাম, এই পরিচয়টা আজকে আবারও তুলে ধরলাম। প্রিয় দর্শক, প্রতিদিনের আজকে আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা বাংলাদেশের প্রতিদিন এবং সিলেটের স্থানীয় দৈনিক এসছে শ্যামল সিলেট। আমি দুটি পত্রিকারই শিরোনাম পড়বো, অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আজকের অনুষ্ঠানটি সৌজন্যে যা সম্প্রচারিত হচ্ছে অনিক পাবলিকেশন 38/2 খ দ্বিতীয় তলা বাংলাদেশ বাংলা বাজার ঢাকা, তাজমহল মার্কেট বাংলা বাজার ঢাকা এর স্বত্বাধিকারী মহতাবুদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক পাবলিকেশন দীর্ঘদিন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বই প্রকাশ করে থাকে, দীর্ঘদিন থেকে সুনামের সাথে প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 16 আগস্ট 2026, পহেলা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 2 রবিউল আওয়াল 1448। ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। পত্রিকা পড়ছি বাংলাদেশ প্রতিদিন। বন্দি কারাগারে মুক্ত দুর্নীতি, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জের বেহাল অবস্থা, অপরাধীদের নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ পুনর্বাসন, খাবার, কম্বল, তোয়ালে, জুতা ঘিরেও বাণিজ্য, চাহিদা মতো টাকা না দিলে ঠাঁই মেলে সাধারণ ওয়ার্ডে, সোনা পাচারের আসামিরা থাকছেন বিশেষ সুবিধায়, অপরাধীদের নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ পুনর্বাসন। অন্য খবর, কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকট কেটে যাবে, প্রধানমন্ত্রীর আশ্বাস। লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই গ্যাস সংকট কেটে গিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন। সব ঠিক থাকলে কথাটির বিশ্লেষণ শুনতে চাইবো আপনার কাছ থেকে। আমার মনে হয় খবরটা যেহেতু একটা অত্যন্ত জনঘনিষ্ঠ খবর, প্রধানমন্ত্রী নিজেই বলছেন কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। আর গ্যাস সংকট কেটে গেলেই, সব ঠিক থাকলে গ্যাস সংকট কেটে গেলে বিদ্যুৎ সমস্যাও কেটে যাবে। এ ব্যাপারে আপনি কিছু বলুন। গ্যাস সংকটের কারণে আসলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। আর কিছুদিন পূর্বে গোটা বাংলাদেশের কিছু কিছু এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছিল। আসলে হঠাৎ করে গ্যাস সংকট দেখা দিয়েছিল। এই সরবরাহের কারণে অবস্থা ছিল, বিভিন্ন গৃহস্থালিতে সিলেট শহরও অনেকে গ্যাস পান নাই, কিন্তু পরবর্তী দেখা যায় এবং পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন। আমি যেটা করতে চেয়েছিলাম, প্রধানমন্ত্রী বলেছেন যে সব ঠিক থাকলে গ্যাস সংকট কেটে যাবে, তার সাথে বিদ্যুৎ সংকট। এই যে গ্যাস সংকটটা আসলে আসলে এখনো বিভিন্ন স্থানে সেই সাবেক সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরা রয়েছে। বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটছে। আর প্রধানমন্ত্রী আসলে ওই কথা বুঝাতে চেয়েছেন পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাবে এবং ঠিক হলে সব সমস্যার সমাধান হবে। আপনি লক্ষ্য করে থাকবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মকর্তাদেরকে অবসর দেওয়া হচ্ছে এবং ধারাও সাজানোর চেষ্টা করা হচ্ছে, যাতে অতীতে যে তারা বিভিন্ন কাজে জড়িত তাদেরকে অপসারণ করে নতুন সেটিং করা হচ্ছে এবং সব সেটিং হয়ে গেলে কিন্তু আবার সরকার তার পুরাতন অবস্থায় ফিরে আসে। এই লোকগুলো আসার পরে যে দুর্নীতি করবে না সেই আচ্ছা, দেখা যাক। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এলএনজি সরবরাহের কথা চলছে 6 মাস, 6 দেশের সঙ্গে সাক্ষাৎকারে ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্বালানি মন্ত্রী। বিগত সরকারের আমলে এলএনজি আমদানি করা হয়েছিল, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছিল, তখনও বিভিন্ন কথাবার্তা এসেছে যে এটা ঠিক হচ্ছে না। বর্তমান সরকার যদি স্বচ্ছ পর্যায়ে ট্যাক্সবিহীন আমদানি করা যায়, তখন
গ্রাহকদের মধ্যে এটা একটা প্রভাব পড়বে, মূল্য কমে আসবে। তাই আমাদের এই জ্বালানি মন্ত্রী যে কথাটি বলেছেন, আমরা আশাবাদী যে আমদানি হবে এবং সরকারিভাবে রেটটার ব্যাপারে একটা সিদ্ধান্ত সরকার নেবে। যাক, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী বক্তব্য পাশাপাশি দুটার একটা সামঞ্জস্য এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থা অতি তাড়াতাড়ি সমাধান হবে বলে আমরা মনে করছি। আলাদা হচ্ছে সরকার ও দল, মূল উদ্দেশ্য নেতৃত্বে বিকেন্দ্রীকরণ, স্থায়ী কমিটিতে নতুন 4 মুখ। এখানে 4 মুখের ছবি এসছে: রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। যারা মন্ত্রী পরিষদে নাই তাদেরকে স্থায়ী কমিটির নেতৃত্বে আনা হচ্ছে। এই 4টি মুখ আছে, আরো হয়তো অনেক মুখ আমরা দেখব। আরো খবর, মির্জা ফখরুল, বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর বেগম খালেদা জিয়া। যেহেতু কালকে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেই সেমিনারে বলেছেন। রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়নপত্র বাছাই আজ। সিরাজগঞ্জে এমপির বাড়িতে হামলা, আহত 6। হরমুজ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, আত্মহত্যার ঝুঁকি 5,000 মার্কিন সেনার। 3 লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। অস্ট্রেলিয়া বধের স্বপ্নে বাংলাদেশ। খেলার খবর, হামে প্রাণহানি ছাড়ল 900। প্রধানমন্ত্রীর ভারত সফর, দ্বিপাক্ষীয় সম্পর্কের প্রথম পরীক্ষা, নয়াদিল্লি প্রতিনিধি। আস্থা ফিরলেও সংকট কাটেনি, সরকারের 180 দিন অর্থনীতি এবং ব্যাংকের হালের উপরে প্রতিবেদনটা করা হয়েছে। ব্যাংকে বেড়েছে আমানতের পরিমাণ, কমছে টাকা তোলার হিড়িক, বাড়ছে এলসি খোলার হার, শক্তিশালী হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 60,000 কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন শুরু, 6 মাসে সরকার অনেকটাই সফল বলেছেন বিশ্লেষকেরা। একটি ভালো আশ্বস্ত খবর। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, বেড়েছে গ্যাস সরবরাহ, সামিট এক্সিলেটরের এলএনজি টার্মিনাল চালু। মাদারীপুরে মাদ্রাসার পাশে বিস্ফোরণে 5 শিক্ষার্থী আহত। 4 কারিগরকে খুঁজছে পুলিশ, বোমায় নতুন সংযোজন সিজিয়াম প্যারাম্যাঙ্গানেট। এই বোমা আতঙ্কের নিয়ে একটি খবর আসছে, একটু শনাক্ত করা হয়েছে যে নতুন সংযোজন হচ্ছে সিজিয়াম প্যারাম্যাঙ্গানেট। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠার আরো কিছু হেডে খবর আছে হেডলাইনে। চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ভারত বাংলাদেশ সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সাফের আগে কঠিন ম্যাচ চান ডুলি। চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় ফুটবল সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এই ছিল প্রথম পৃষ্ঠা। দ্বিতীয় পৃষ্ঠায় বাংলাদেশের প্রতিদিন পড়ে শোনাবো, আবার অতিথির কাছে আর খবর বিশ্লেষণ শোনার জন্য। ইইউতে পোশাক রপ্তানি নিম্নমুখী, 6 মাসে কমছে 16.43%। এখানে আশার বাণী শুনলাম অর্থনীতিতে প্রথম পৃষ্ঠায়, এখানে আবার দেখি আমার হতাশার বাণীও শুনতে হচ্ছে। পোশাক রপ্তানি নিম্নমুখী গতি। আবাসিকে অস্বাস্থ্যকর পরিবেশ, গাদাগাদি করে বসবাস করছে খুশপাস্তায় মহামারী। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আজ, সেখানে ফ্যামিলি কার্ড সহ অন্যান্য কার্ড বিতরণ, খালকাটা কমিশন কর্মসূচি থাকবে সেখানে। ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাড-ইউজ 2.0 ফাইনালে অনুষ্ঠিত। দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট ধীর গতিতে। ফের বাড়ল সোনার দাম। ফতুল্লায় পুলিশ মাদক ব্যবসায়ী, পাল্টাপাল্টি গুলি, আটক 2। সিদ্ধিরগঞ্জের পুলিশের উপর হামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ওভার স্পিড ঠেকাতে অটো ফাইন সিস্টেম, একটা বিদেশি সিস্টেম চালু হচ্ছে এখানে বাংলাদেশে আবার। সিলেটে ট্রিপল মার্ডার, পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তির দ্বন্দ্ব। নিহতদের স্বজনের মাতম থামছে না, নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম থেকে। সীতাকুণ্ডের সেই শিপইয়ার্ডের দুর্ঘটনার মূল কারণ
বালাস্ট ট্যাঙ্কের হাইড্রোজেন সালফাইড তদন্তে আরো এক কমিটি। বেনাপোলে স্থলবন্দরে জনবল সংকট, ব্যাহত আমদানি রপ্তানি। গোলাগুলির পর হকার সমিতির নবাবের তত্ত্বাবধানে 14 বার দখল হাত বদল। আমাদের সংবাদপত্রের অ্যাসোসিয়েশন। আরো একটি খবর, শাহজালাল মাজারের দান বাক্সে মিলল 71 লাখ টাকা। এই টাকা যেন বেড়েই চলছে আর কি। এই নিয়ে আমাদের স্থানীয় পত্রিকায় খবর আসতে বিশ্লেষণ আমরা করবো। আমি প্রথম যে খবরটা পড়েছি যে বন্দি কারাগারের মুক্ত দুর্নীতি, যে এই যে কারাগারে বন্দি অবস্থা যে এখানে দুর্নীতি হচ্ছে, অপরাধীদের নিয়ন্ত্রণের প্রশ্নবিদ্ধ, খাবার এখানে বিশ্লেষণ করেছে একটা পালে জুতা ইত্যাদি। কারাগারে খাদ্য সরবরাহ, বিভিন্ন টেন্ডারবাজিতে দুর্নীতি হয় এবং প্রতিনিয়ত যারা আমদানির মতন আসামি যায় ওদের কাছ থেকে টাকা নিয়ে তারপর পালা অবস্থায় হয়। এখানে পুনর্বাসন করার কথা, কিন্তু পুনর্বাসন করতে গিয়ে তোমার ভিতরে গাঁজা সহ চলে, সবকিছুই চলে। এখানে দেখেন যারা জড়িত তাদেরকে ভিআইপি আগ্রহে রাখা হয়েছে, কারণ ওরা বেশি টাকা দেয়। কিন্তু মিনিমাম কিছু দিতে পারছে তাদেরকে খাস করাবে এবং ওরা পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। আমরা আশা করবো এই শুধু কেন্দ্রীয় কারাগার নয়, বাংলাদেশের সব কারাগারে অঘোষিত ভাবে একটা দুর্নীতি ছেড়ে বিভিন্ন সময় দেখেছি জেলা কারাগারের সুপার বরখাস্ত করা হয়েছে বিভিন্ন, এবং আমরা আশা করি বর্তমান নির্বাচিত সরকার সেই কারাগারের প্রশাসনকে দুর্নীতি মুক্ত করে সুন্দরভাবে জেলে সাজাবে, যাতে সাধারণ কয়েদিরা তাদের জীবন মান জলের ভিতরে যা সুন্দর যা তার অধিকার সেটা যেন পায় এই ব্যবস্থা করবে। আসলে সুন্দর একটি ভাষা এখানে প্রয়োগ করা আছে, সাহিত্যের ভাষা, বন্দি কারাগারে মুক্ত দুর্নীতি, দুর্নীতি মুক্ত আমাদের হচ্ছে আর একটি রাজনীতিতে একটি সুবাতাসী বলা যায়, এটা আমি আমার ভাষায় বলবো। আলাদা হচ্ছে সরকার ও দল। বিএনপি সরকার, সরকারে যারা আছে, মন্ত্রী যারা আছে, তাদেরকে দলের দায়িত্ব না দিয়ে দলের 4 জন নতুন মুখ নিয়ে আসছে। নতুন না, মানুষ পুরাতনই, কিন্তু দায়িত্ব তাদেরকে বলতে। আসলে যদি এই ঘটনাটি সঠিক হয়, জাতীয় দল বিএনপি তাদের মন্ত্রী পরিষদে যাদেরকে নেওয়া হবে তাদেরকে দলীয় করে দায়িত্ব রাখা হবে। আপনাদের অবশ্যই মনে আছে আমাদের সবার বিশাল দল ভারতের কংগ্রেস, কংগ্রেসের দায়িত্ব কে নেবেন, প্রধানমন্ত্রী কে হবেন? সোনিয়া গান্ধী দলের প্রধান হয়েছেন, কিন্তু বিরোধী দল প্রধান করা হয়েছে, প্রধানমন্ত্রী করা হয়েছে অন্যজনকে। ঠিক আমরা যে দেখছি বিএনপি যে উদ্যোগ নিয়েছে, যেমন মির্জাফরুল ইসলাম রাষ্ট্রপতি হচ্ছেন, কনফার্ম হয়ে গেছে, উনি প্রধান মহাসচিব ছিলেন, এবং একটা সিদ্ধান্ত জাতীয় দায়িত্ব বিএনপি নিয়েছে, যারা মন্ত্রী পরিষদে থাকবেন তাদেরকে দলীয় কোনো পদে রাখা হবে না, এবং যারা মন্ত্রী পরিষদের প্রধান পদগুলোতে থাকবে না, এবং যারা দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদেরকে দলের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। এবং মাঠ পর্যায়ে সেই কথা বলবো, যারা উপজেলা চেয়ারম্যান হবে ওনাকে দলে রাখা হবে, দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, যাতে নতুন নেতৃত্ব আসে। এবং এই প্রক্রিয়া যদি হয় তাহলে সব রাজনৈতিক দলের মধ্যে একটা প্রক্রিয়া চলে আসবে এবং রাজনৈতিক স্বচ্ছতা ফিরে আসবে, এবং মন্ত্রী মিনিস্টার ফ্রিলি কাজ করতে পারবে। তখন দলীয় তদবির প্রয়োজন আমাদের রাষ্ট্রের কাজই করবে। ধন্যবাদ। আপনার শেষ পৃষ্ঠায় একটা খবর নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম যে এই যে আমি বলছিলাম যে অর্থনীতিতে একটু ভালো সংকেত, ব্যাংকের অবস্থা ভালো পাওয়া গেল, অর্থাৎ পোশাক শিল্পে রপ্তানিটা নিম্নমুখী। আসলে এই প্রভাবটা ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে কিন্তু প্রভাবটা পড়েছে। পরিবহন সংকট বিভিন্ন কারণে কিন্তু আমরা এই পোশাক শিল্পে এই ঘটনা করছে, এবং আমরা আশা করবো এই রপ্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউর সঙ্গে যোগাযোগ করে যাতে পোশাক রপ্তানিটা বৃদ্ধি করা যায়, এবং সরকারের মাধ্যমে উদ্যোগ নিতে হবে। এটা ভালো ভালো একটা উদ্যোগের কথা বলেছেন, এটা অবশ্যই নেবেন, যেহেতু পত্রিকায় এসছে, এবং কমার হারও কিন্তু আশঙ্কাজনক। 16.40 ইউরোপের বাজারটা চীন দখল করতেছে, ভারত হলো বাংলাদেশ কিন্তু প্রথম শ্রেণী ছিল, এবং পর্যায়ক্রমে আবার যখন বাংলাদেশ আবার উঠে যেতে পারে সেদিকে সরকারকে উদ্যোগ নিতে হবে দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, তার আমদানি কারক। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকা শেষ করে আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক শ্যামল সিলেট। শ্যামল সিলেটে প্রথম যে খবরটি এসছে, এবার দান বাক্সে মিলল 70 লক্ষ টাকা ও 18 দেশের মুদ্রা। এই শাহজালাল মাজারে এবার গণনায়
70 লক্ষ টাকা এবং 18 দেশের মুদ্রা এবং কিছু স্বর্ণ টর্ণ ইত্যাদি, সরি হ্যাঁ স্বর্ণও পাওয়া গেছে সেখানে, অন্যান্য পদার্থ। এখানে একটি চমৎকার একটা জিনিস, একটা চমৎকার বললে ভুল হবে, এখানে অন্য ধরনের একটা ব্যাপার, যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কামনা করে একটা চিঠি ওই দান বাক্সের মধ্যে পাওয়া গেছে। এই ধরনের মানুষ আছে, দান বাক্সে টাকা না দিয়ে সে একটা চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। অন্য খবর, প্রকৃত অপরাধী শনাক্ত করে দ্রুত বিচারের আশ্বাস দুই মন্ত্রীর। সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় দুই মন্ত্রীর আশ্বাস। রায়নগরের ট্রিপল মার্ডারে দ্রুততম সময় তদন্ত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী। সিলেটের সার্বিক নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার প্রয়োজন। বাণিজ্য মন্ত্রী, দুইজন বরিষ্ঠ মন্ত্রী দুইজনই দুটি কথা বলেছে। আমরা সময় দেখব কি ঘটনাটা, এটার একটা রেজাল্ট আসে। আরো খবর, 70,000 শিক্ষক 2100 কোটি টাকা অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন। অবসরের পর যেটা পাওয়া যায় সেটা যেন কাগজে কলমে না থাকে, তারা যেন অবসরের পর পায়, সেই আশা ব্যক্ত করছি আমরা। সিলেটে একদিনে 3 হত্যাকাণ্ড। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, পরদিন রক্তাক্ত লাশ মিলল জঙ্গলে মৌলিবাজারের বড়লেখায়। শিশুদের বিরোধের জেরে বড়দের হামলা, প্রাণ গেল যুবকের সুনামগঞ্জের তাহিরপুর। মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা। গোয়েনঘাট আপন ভাতিজা কর্তৃক মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার অভিযোগ পেয়ে আপন বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারান ধর্ষণের শিকার মেয়েটির বাবা। একই জায়গার মধ্যে সিলেটে একই দিনে 3টি হত্যাকাণ্ড ঘটেছে, অর্থাৎ সামাজিক অবক্ষয় এটার মূল দায়ী। আসলে আমাদের যে সামাজিক যে অবস্থান, সালিশ বৈঠক, সালিশ কমিটি, পাড়া কমিটি, আঞ্চলিক কমিটি, এইগুলো আসলে আমাদের বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন গ্রামে বা শহরে বা মহল্লায় বিভিন্ন বৈঠক হয়েছে, যেগুলো করা যাবে না ওগুলো সতর্ক থাকতে হবে, এগুলো এখন হচ্ছে না, এগুলো নাই বলেই চলে। আমি আশা করব উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ সহ যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে এগুলা মোটর বিষয়টা কাউন্সিলের ব্যবস্থা করি, তাহলে উপকর্ম থেকে বের হয়ে আসতে পারবো। না হয় অপরাধীরা ভাঙবে এবং একের পর এক ঘটনা আরো আইনশৃঙ্খলা অপরিস্থিতি নিয়ে আসবে। বিগত দিনে সিলেটে এই ধরনের প্রকাশ্যে হত্যাকাণ্ড গুলো আমরা খুব বেশি লক্ষ্য করি। আর এই যে আমাদের যে ঘটনাটা, আমাদের প্রভাষক দুই মন্ত্রী বলেছেন প্রকৃত অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, বাবুল নামে যাকে গ্রেফতার করা হয়েছে ওই এলাকায় ছিল, এলাকা থেকে, এবং একটা চুরিও উদ্ধার করা হয়েছে। পুলিশ বারবার বলছিল চেনা জানা ছিল, ওই সিঙ্গেলের ভিতরে পুলিশ বাসা পরিবর্তন হওয়ার অংশটা কি। আমরা তো দেখলাম সিসি ক্যামেরা, দেখবেন ছোট্ট মেয়ে পাকঘরে কি করছে, ও চলে যাচ্ছে, ওই সময় ভদ্র মহিলার কি করছে, ও চিৎকার শুনে ভদ্র মহিলা চলে গেছে এবং উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টে আমরা কি দেখলাম, এই 17 থেকে 18টি চুরি কাগজের চিহ্ন মেয়েটার গায়ে, এবং আমি নিজস্ব আসলে লাশ দেখলাম, সত্য সাহেবের ওখানে সিলাই ছিল, মুখের পর সিলাই দেখেছি, লাশ দেখেছি ওখানে। কিন্তু কথাটা হলো, আমরা আশা করি সরকারের উচ্চতম কর্তৃপক্ষ এবং জরুরি ভিত্তিতে প্রকৃত আসামিকে যখন আশ্বাস করেছেন, আমরা অতীতে অনেক আশায় দেখেছি, আশার বাণী আমরা শুনেছি, কিন্তু আশাই থেকে যায়, আশার বাণী যাতে আশা না হয় সেদিকে প্রশাসন যুক্তভাবে দেখবেন, সেই প্রত্যাশা রইল। সিলেটবাসী একটি প্রকৃতপক্ষে একটি উদাহরণ দেখতে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। আরো খবর পড়ছি, তারপর আপনার কাছে আবারও আসছি। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের 94 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। সাদা পাথরে গোসলে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের, এটা অন্য ধরনের মৃত্যু। আর একটা, গতকাল ছিল বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে বিদ্যালয়ে কালো পতাকা গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কুলাউড়াই একটি প্রাইমারি স্কুলে কালো পতাকা দেখানোই তাকে। যদিও রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা ছিল বিগত সরকারের আমলে, এই সরকারের রাষ্ট্রীয়ভাবে হচ্ছে, কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগ তার বিভিন্নভাবে কর্মসূচি গতকালকে পালন করেছে। ঢাকায় বড় বড় মিছিল আমরা লক্ষ্য করেছি। আরো খবর, শেষ পৃষ্ঠার খবর পড়ে আমি অতিথির কাছে আসবো। ভিতরে ময়লার ভাগাড়, দুর্ভোগে ব্যবসায়ী ক্রেতারা। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ঐতিহ্যবাহী ট্যাংরা বাজারের একটি দৃশ্য।
এটা রাস্তা বা ভাগাড়ের এলাকা হিসেবে বোঝাও মুশকিল ছবিটি যেটা এসছে এখানে। গ্যাস ফিরতেই কর্মচাঞ্চল্য শিল্পাঞ্চলে। মাধবপুরে প্রাণ ফিরল 81 শিল্প কারখানায়, শ্রমিক, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের স্বস্তি। আশ্বস্ত খবর। 4 শ্রমিকের 8 দফা দাবি, বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী। মহানগর বিএনপির দোয়া মাহফিলে খন্দকার মুক্তাদির, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন প্রতীক। সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শনকালে সিসি প্রশাসক। ভাক্তখোলায় মাদক বিরোধী জরুরি মত বিনিময় সভা। দক্ষিণ সুরমায় মাদক স্পট বন্ধে 1 মাসের আলটিমেটাম বিএনপি নেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী, বিএনপির মহানগর সেক্রেটারি। আরো খবর, ওসমানীনগরে ইয়াবা সহ স্বামী স্ত্রী 3 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সিলেট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে। পুলিশ দেখে পালালো 2 সহযোগী, কানাইঘাটে 2 মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। এইসব মাদক ব্যবসায়ী নিয়ে অনেক কিছু খবর বেরিয়েছে আজকে পত্রিকায়। বিশেষ করে মৌলভীবাজারের এই মামলা ময়লার ভাগাড় দুর্ভোগ ব্যবসায়ীকে তারা আসলে এই অবস্থা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের দ্রুত উদ্যোগে এটা মুক্ত করা উচিত। কারণ এটা পরিবেশের শুধু নয়, এখানে বিভিন্ন রোগ বালাই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে উপজেলা প্রশাসনের উদ্যোগের জন্য উদ্যোগ দেওয়া উচিত রাজনগরের এই ময়লা বাজারটা অপসারণের জন্য। আর একটা লক্ষণীয়, গ্যাস সরবরাহ বাড়াসহ শিল্প অঞ্চলে খাদ্য ফিরে এসেছে। আসলে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে কিছুটা আমরা মিল পাচ্ছি যে গ্যাস সরবরাহ খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং কাজ চলছে। চা শ্রমিকেরা সবসময় তারা দাবি করে আসছে তাদের সঠিক মজুরি তারা পাচ্ছেন না। তারা ন্যূনতম মজুরি চেয়েছে 500 টাকা। এই নিয়ে চা শ্রমিকের 8 দফা দাবি, বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অন্যতম চা শিল্প। চা শিল্পের শ্রমিকদের ব্যাপারে যে উদ্যোগ হয় বিভিন্ন সময় আমরা দেখেছি, সরকারের উদ্যোগ নেই কিন্তু বাস্তবায়ন খুব কম হয়। আমরা আশা করবো চা শ্রমিকদের ব্যাপারে সরকার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে যাতে ওই শিল্পটা টিকিয়ে রাখা যায়। মাদক যুব সমাজকে ধ্বংস করছে, অনেকদিন থেকে এই বাণীটা আমরা শুনছি, প্রচার প্রসারও হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকালকে আমাদের বিএনপি নেতা যেটা কথা বলেছেন, দক্ষিণ সুরমায় মাদক স্পট বন্ধে 1 মাসের আলটিমেটাম দিলেন উনি। এটা আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা সহযোগিতা করে, এটা কি সম্ভব বলে মনে করেন আপনি? আসল ব্যাপারটা হলো মাদকটা আসে কোথা থেকে। আমার প্রশ্ন হলো মাদকটা তো আসে অনেক কাঠ পেরিয়ে, সীমান্তবর্তী এলাকা হয়, চোরাচালানি পণ্যের সঙ্গে মাদক আসে। তাহলে বিভিন্ন পয়েন্টে যে চোরাচালান যাতে চোরাচালানি পণ্যের পাশাপাশি মাদক না আসে, সীমান্তবর্তী হলে শক্তিশালী যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেশে মাদক প্রবেশ করবে না, এবং মাদক যদি না আসে তাহলে মাদক সেবীর মাদক পাবে না। মাদক আপনার বলছেন যে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক আসে, আসলে দেশীয় মাদক, আমাদের দেশে তো মাদক উৎপন্ন হচ্ছে বিভিন্ন ঘরে ঘরে, কিন্তু এটা এই যে মাদক ব্যবসা তুলনামূলকভাবে এটা কিন্তু কম। এটা হলো কি বিভিন্ন সুপার কিন্তু মাদক বাধ্যতামূলক, চা শ্রমিকদের জন্য মাদক বাধ্যতামূলক অফিসিয়াল সিদ্ধান্ত আছে তাদের জন্য, কিন্তু এই ওদের সাইনবোর্ডে আবার দেখা যায় বাইরে মাদক মুক্ত বাংলাদেশ হোক, সেটা প্রত্যেকেরই প্রত্যাশা। আর বিশেষ করে গ্যাস ফিরেছে যে আমাদের শিল্প অঞ্চল, সবকটা মাধবপুরে নতুন একটি যে শিল্প অঞ্চল হয়েছে, এটা আমাদের একটা আশার খবর। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করছি। অতিথির সুন্দর বিশ্লেষণ শুনলাম, আপনার গ্যাস ফিরতেই কর্মচাঞ্চল শিল্প অঞ্চল, এই খবরটি আমাদেরকে আজকে খুবই আশা দিয়েছে যে সরকার প্রস্তুতি নিচ্ছে যে গ্যাস জেলে যে বিবদমান যে অবস্থা, এখান থেকে মুক্ত হওয়ার একটি প্রমাণও আমরা পেয়েছি। এখানে প্রাণ ফিরল 81 শিল্প কারখানায়। সিলেটের নতুন শিল্প অঞ্চল এভাবে এগিয়ে চলুক, গ্যাস বিদ্যুতের সরবরাহ আরো বেশি হয়ে আমাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যার সমাধান আসুক, এই প্রত্যাশা রেখে, বিশেষ করে বিদ্যুৎ না থাকায় যে দোকানগুলো যে 8টার দিকে বন্ধ করা হচ্ছে, এই ব্যবসায়ী কিন্তু তাদের ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে। যদি তাড়াতাড়ি এই ব্যবস্থা নেওয়া হয়, দেখবেন আমরা গ্যাস পেট্রোল পাম্প গুলো যে লাইট গুলো আছে, জি, একটা পেট্রোল পাম্পের শতাধিক লাইট, ওখানে লাইট কমে নিয়ে আসুন, সুন্দর একটি দিক নির্দেশনা লাইট কমে গ্যাস দিবে মেশিন থেকে,
দুই চ্যানেল চলে, কিন্তু পেট্রোলের লাইট গুলো আপনার শতাধিক যেহেতু বিদ্যুৎ সঞ্চারের জন্য এই ব্যবস্থা না হচ্ছে, পেট্রোল লাইট গুলো কমানো। দোকান শপিং মহল বন্ধ করা হচ্ছে। সুন্দর একটি আজকের অতিথি বিশ্লেষণ করেছেন যে পেট্রোল পাম্প সহ যেখানে বেশি লাইট জ্বালানো হচ্ছে সেখানেও যদি ব্যবস্থা নেওয়া হয় তখনই এটা যথার্থ সার্থকতা হবে বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, বিভিন্ন খবর নিয়েই আমাদের খবর বিশ্লেষণ অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। আগামীতে আবার কালকে দেখা হবে এই সময়। তার আগে বলছি যে আমাদেরকে অনেক পাবলিকেশন সম্প্রচারে সহযোগিতা করেছেন। অনেক পাবলিকেশন 38/2 খ বাংলা বাজার ঢাকা এর স্বত্বাধিকারী মহাতবুদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।